হ্যালো ভিউয়ার্স, টলিউড স্টোরি এক্সপ্লেনারে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। পরশুরামের আজকের পর্বের রিভিউতে আমরা দেখতে পাচ্ছি আয়ুষী ফুলসজ্জার খাট সাজাচ্ছে, মানে সমস্ত কিছু ফুল টুলের অর্ডার দিচ্ছে, একদম ফ্রেশ ফুল দিয়ে যাতে খাট সাজানো হয়, মানে নিজেই দায়িত্ব নিয়ে নিয়েছে। আর এদিকে প্রাচীরা বলছে যে তুই নিশ্চিত যে কবির ছাড়া পাবে, ওকে তো একটু পরে কোর্টে তোলা হবে। বলে হ্যাঁ আমি নিশ্চিত, আয়ুষী বলছে। আর এদিকে আরাধ্যার মা বলছে আমিও নিশ্চিত। কর্ণ চ্যাটার্জি পুরো আটঘাট বেঁধে নেমেছে। তখন ভূমিকা বলছে, ভূমিকা, তটিনীর মা সবাই ওখানে আছে। ভূমিকা বলছে এটাকে আটঘাট বেঁধে নামা বলে না, এটাকে বলে গুন্ডামি। তটিনীর মাকে এই সমস্ত ব্যাপার মানে টিভিতে দেখতে বলা হলে বলছে আমি আর পারছি না, ওই সমস্ত দেখে আমার শরীর খারাপ করছে। ভূমিকা বলছে তোমার মতো অনেকেরই শরীর খারাপ করছে, কারণ ওরা গুন্ডামি করছে, গায়ের জোরে ওরা সবটা করার চেষ্টা করছে, যেটা একদমই ঠিক নয়। আয়ুষীকে বলছে এই গুন্ডাগিরি কিন্তু কোর্টে চলবে না, কোর্টে শুধু আইন কথা বলবে। আরাধ্যার মা বলছে আমি জানি যে কোর্টে আইন কথা বলবে, তাই আমার বর আর কর্ণ চ্যাটার্জি মিলে কলকাতার সবচেয়ে বিখ্যাত আইনজীবীকে হায়ার করেছে। আয়ুষী বলছে এদের বুঝিয়ে লাভ নেই, এরা প্রথম থেকে এই ব্যাপারটার বিপক্ষে। ভূমিকা বলছে এটাই স্বাভাবিক, কারণ কবির অন্যায় করেছে। আর আমি তোমাকে বলছি এইসব ফুলসজ্জার খাটটার সাজিয়ে কোনো লাভ নেই, কারণ কবির ছাড়া পাবে না। এদিকে তটিনীর মা খুব চিন্তাতে ভূমিকাকে বলছে একবার ফোন করো না তটিনীকে। বলে দেখো তটিনীকে এখন ফোন করে বিরক্ত করো না, তুমি টিভি দেখো না। বলে না আমি টিভিতে দেখবো না, ফোন করো না। বলে এখন ফোন করাটা ঠিক হবে না, ওরা হয়তো কোর্টরুমের ভেতরে আছে। এদিকে পরশুরাম তার পরিবারকে নিয়ে ভেতরে ঢুকছে আর কি, আর তখন কবিরকে নিয়ে যাওয়া হচ্ছে। কবির একেবারে তনু মানে তটিনীকে দেখে তার দিকে আঙ্গুল তাক করে আঙ্গুল দেখিয়ে বলছে দেখে নেব, দেখে নেব তোমাকে, দেখে নেব। এতদিন ডোডোর সাথে প্রবলেম ছিল, এখন তোমার সাথে ডাইরেক্ট দেখে নেব তোমাকে। আর সেই আঙ্গুলটার দিকে কিন্তু পরশুরাম সমানে তাকিয়ে আছে। আর এদিকে বলরাম চুপ করতে বলছে এই চুপ। সৌরভ বলছে সাহস কত বড়। মায়া বলছে কোর্টরুমে দাঁড়িয়ে, কোর্টরুমের লবিতে দাঁড়িয়ে ও থ্রেট করছে, চল এখান থেকে, এই বলে কবিরকে নিয়ে যাচ্ছে। তখন সামনে আসে আরাধ্যা। আরাধ্যা বলছে কবির তোমাকে বেরিয়ে আসতেই হবে, আসতেই হবে। আই লাভ ইউ কবির, আই লাভ ইউ লট। আমি তোমাকে খুব ভালোবাসি, তোমাকে খুব মিস করছি। যতক্ষণ তোমার কেস চলবে আমি ঠাকুরের কাছে প্রার্থনা করব যাতে তুমি বেরিয়ে আসতে পারো। কবির বলছে আমিও তোমাকে খুব মিস করছি। বলরামরা বলছে অনেক হয়েছে, চলো এবার ভেতরে। যখন নিয়ে যাচ্ছে এবার কর্ণ এসছে সামনে। কর্ণ বলছে একদম তুই চিন্তা করিস না কবির, তোর কিচ্ছু হবে না, এই বলে ভেতরে চলে যায়। এদিকে নন্দিনী এসে বলছে চল ডাক পড়েছে ভেতরে, এই বলে সবাই ভেতরে যাচ্ছে। পরশুরাম তার ছেলেকে বলছে লাট্টু স্টেডি, বলে হ্যাঁ পা আমি স্টেডি। পিককেও বলছে ঠিক আছে, বলে হ্যাঁ পা, এই বলে সবাই ভেতরে যাচ্ছে। এদিকে তটিনীদের বাড়িতে ঝামেলা শুরু হয়েছে। আয়ুষী খুব নিশ্চিত যে কবির ছাড়া পাবে। প্রাচী বলছে তুমি কি করে এত শিওর হচ্ছ? বলছে আমি কেসটা নিয়ে স্টাডি করেছি, আমি কর্ণ চ্যাটার্জির সাথে কথা বলেছি, আরাধ্যার সাথে কথা বলেছি, বাবার সাথে কথা বলেছি, জেঠুর সাথে কথা বলেছি। আর যেটুকু মনে হচ্ছে যে কবির বেলটা পেয়ে যাবে। তখন ভূমিকা বলছে বেল পাবে কিন্তু বেকসুর খালাস কিন্তু পাবে না। বলে জানি, রাত্রে ওদের রিসেপশন পার্টি হবে, ফুলসজ্জা হবে। বলে বাহ, যে ছেলেটা একটা বাচ্চাকে ক্রিমিনাল মানে কিডন্যাপ করলো, একজন ক্রিমিনাল, তার মানে তাকে জামাই জামাই বলে ডাকতে তোমাদের একটু বাচ্চা না? আরাধ্যার মা বলছে খবরদার, একদম আমার জামাইকে কিছু বলতে যাবে না খারাপ কথা। তখন তটিনীর মা বলছে একদম গলা বাড়িয়ে কোনো কথা বলবে না, সবাইকে দাবি দেওয়ার চেষ্টা করবে না, ঠিক আছে? প্রাচী বলছে প্লিজ সবাই চুপ করো, এখন কোর্টে কি হচ্ছে কে জানে, আমার খুব চিন্তা হচ্ছে। তটিনীর মা বলছে কার জন্য? বলছে ছোটদির জন্য চিন্তা হচ্ছে, জিজুর জন্য চিন্তা হচ্ছে, বাচ্চা দুটোর জন্য চিন্তা হচ্ছে, সবচেয়ে বেশি চিন্তা হচ্ছে লাট্টুর জন্য। তটিনীর মা তো আরও ঘাবড়ে যায়। এদিকে পরশুরাম বলছে চলো তোমাকে ভেতরে গিয়ে শনাক্ত করতে হবে, আইডেন্টিফাই। তো বলছে আমি কিচ্ছু বুঝতে পারছি না পা। আচ্ছা যারা আমাকে কিডন্যাপ করেছিল তাদের কথা বলতে হবে? বলে হ্যাঁ, তাদেরকেই তোমাকে চিনতে হবে। তো এই বলে বুঝিয়ে বাজিয়ে ভেতরে নিয়ে যাচ্ছে। এদিকে প্রাচী বলছে লাট্টুকে তো ভেতরে নিয়ে যাওয়া হবে আইডেন্টিফাইয়ের জন্য, আর পরশুরামই তো কবিরকে কিডন্যাপ মানে গ্রেপ্তার করেছিল আর কি। তারপরে বলছে যে আয়ুষী বলছে একবার কবির যখন বাইরে বেরিয়ে আসবে না, তখন ওই পরশুরামকে খুঁজে বের করবে। ডোডো তো চেনে পরশুরামকে, কিন্তু ওর মুখটা বন্ধ করা হয়েছে। আয়ুষী বলছে আরেকজনও চেনে পরশুরামকে। তো ভূমিকা বলছে কার কথা বলছো তুমি? আয়ুষী বলছে লাট্টু। এবার এখানে সবার মাথায় একই প্রশ্ন ঘুরছে যে লাট্টু পরশুরামকে চেনা সত্ত্বেও ওইটুকু একটা বাচ্চা ওকে মানে চিনছে না কেন কারোর সামনে, মানে ও লুকোচ্ছে কেন ব্যাপারটা? ওইটুকু একটা বাচ্চা কেনই বা লুকোবে যে পরশুরামকে? ভূমিকা বলছে আমাকে ওই ব্যাপারটা খুব ভাবাচ্ছে। তটিনী বলছে কেন আড়াল করছে বলে মনে হয় তোমাদের? আয়ুষী বলছে হবে হয়তো বিশেষ কেউ, যেমন রথযাত্রার দিন যে লোকটা মুখোশ পরে লড়াই করছিল সেই লোকটা নিজেকে আড়াল করছিল, আর লাট্টু আবার তাকে আড়াল করছে। ভূমিকা বলছে কেন, কেন আড়াল করছে? সবার মনে প্রশ্ন। বলছে কে এই লোকটা, কে?
এদিকে কর্ণ বাইরে দাঁড়িয়ে খুব ছটফট করছে ছেলের জন্য, ভেতরে যায়নি। বাবিন আসে, এসে বলছে কি ব্যাপার, আপনি ভেতরে যাননি? বলে না, বাবা হয়ে আমি ছেলে কাঠগড়ায় দাঁড়িয়ে আছে, আসামি হয়ে এটা আমি দেখতে পারবো না। এদিকে কর্ণ চ্যাটার্জি বাবিনকে বলছে কি হলো, কেসের কি হলো, কেসের কি হলো। তখন জিৎ মুখার্জি আর আরাধ্যা ঢুকছে, তখন বলছে ওই তোরা ঢুকছে। তখন জিৎকে জিজ্ঞাসা করছে কি হলো, কেসের কি হলো। বলছে বাব্বার আর ডোডো বেল পায়নি। বলছে কবিরের কি হলো, কবিরের? বলছে কংগ্রাচুলেশনস, কবির বেল পেয়ে গেছে। এই শুনে তো খুব আনন্দ সবার। কর্ণ বলছে আমি জানতাম কবির বেল পাবেই। অ্যাডভোকেট বসাককে বলছে থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। বলছে আরাধ্যা কেঁদো না তুমি, কেঁদো না, তোমার তপস্যা পূর্ণ হয়েছে, তুমি তপস্যা করেছো এতদিন ওর জন্যে, তোমার তপস্যা পূর্ণ হয়েছে, কবির বাড়ি ফিরে আসছে, কেঁদো না। কবির মুক্তি পেয়েছে। তখন অ্যাডভোকেট বসাক বলছে না না, মুক্তি পায়নি, জাস্ট বেল পেয়েছে। আবার 10 দিন পরে ডেট পড়েছে। বলে ও ভুয়ো, আপনি বুঝে নেবেন। আমার দেখার দরকার নেই, মোদ্দা কথা হলো এই কেসে আমার ছেলেকে বেকসুর খালাস পেতেই হবে। এরপর কবির বেরিয়ে আসতেই কবিরকে বুকে জড়িয়ে ধরে তার বাবা কর্ণ চ্যাটার্জি, খুব খুশি। বলছে তুই আমার ছেলে বাবা, তুই ঘরে ফিরে এসেছিস, আজকে রিসেপশন পার্টি হবে, আজকে খুব এনজয় করবো আমরা। দেখ না, এবার তটিনী গাঙ্গুলি আর ওই শিবপ্রসাদ গাঙ্গুলি বুঝবে যে কর্ণ চ্যাটার্জির কী পাওয়ার। এবার তটিনী লাট্টু আর পিকোকে নিয়ে বেরিয়ে আসছে। তখন কর্ণ চ্যাটার্জি ডাকে, বলছে কি হলো, বুঝতে পারলে তো কর্ণ চ্যাটার্জির পাওয়ার? কর্ণ চ্যাটার্জির কাছে পাওয়ার আছে, পাওয়ার। তোমাদের কাছে কি আছে? কতগুলো ছাপোষা মানুষ, এভাবে বলছে। তটিনীর কিন্তু চোখে জল। পরে কতগুলো পোকামাকড়ের মতো পৃথিবীর বুকে ভিড় জমাচ্ছ। তোমাদের পাতে যখন ডাল ভাত ওঠে, আমাদের পাতে তখন বিরিয়ানি ওঠে। তোমরা যখন বাসের ট্রামে বাদুর ঝোলো, তখন আমার বিদেশি ঠান্ডা গাড়িটা মসৃণভাবে রাস্তা দিয়ে বেরিয়ে যায়। তোমাদের যখন নুন আনতে পান্তা ফোড়োই, আমরা পার্টি করি, শ্যাম্পেন ওড়াই, চিয়ার্স। তটিনী বলছে ওটা লাক্সারি, আপনাদের টাকা আছে তাই। আমার যতটুকু আছে না, আমি তাতেই সুখী আছি। আমি বছরে 4টে শাড়ি পেয়ে সুখে আছি। আমি সুখে আছি এটা ভেবে আমার বর যখন বাজারে যায়, তখন ওখান থেকে একটু টাকা বাঁচিয়ে আমার ছেলেমেয়ের জন্য মাংস নিয়ে আসে। আমি এটা ভেবে সুখে আছি যে আমার বর অফিসে যায় বাসে করে, আর আমার ছেলে মেয়েকে স্কুলে পাঠাই গাড়িতে করে। হতে পারে সেটা অনেক পুরনো গাড়ি, হতে পারে আমরা 600 স্কোয়ার ফিটের ফ্ল্যাটে থাকি। যখন বিনা কারণে পাখার লাইটটা জ্বলে, আমরা চিৎকার করে বলি পাখার লাইটটা অফ কর, ইলেকট্রিক বিল পুড়ছে। তটিনীর কথা শুনে কর্ণ হাসছে। হতে পারে আমরা দুবেলা মাছ মাংস পাই না খেতে, হতে পারে আমরা পাশের বাড়ি থেকে খবরের কাগজ চেয়ে পড়ি, তবু আমরা ক্রাইম করি না। টাকা পয়সার টাকা পয়সা দেখিয়ে ক্রাইম করি না, গুন্ডামি করি না। টাকা পয়সা দেখিয়ে আমরা কোনো কাঠগোড়ায় দাঁড়াইনি, আমরা নিউজ পেপারের হেডলাইন হইনি আপনার ছেলে কবির চ্যাটার্জির মতন। এইসব আপনাদের পরিবারেই হয়। এটা হতে পারে মুদিখানার দোকানে মাসকাবারি চলে, মাসের শেষে দেখা হয় কত টাকা হলো, কিন্তু মাসের শেষে আমরা সেটা চুকিয়ে দিই। আমাদের খুব কষ্ট হয় সারা মাস টানতে, খুব কষ্ট হয় মাসের শেষে টিউশন ফিস দিতে, ছেলে মেয়েদের স্কুলের ফিস দিতে, ডান্স স্কুলের ফিস দিতে খুব কষ্ট হয় আমাদের, খুব কষ্ট হয়। আমরা সারা মাসের টাকা হিসেব করে তারপর 2 মাসে একবার শপিং মলে যাই। ওই যে একটার সাথে একটা ফ্রি পাওয়া যায়, 5 কেজি চিনির সাথে 1 কেজি চিনি পাওয়া যায়। আমাদের মতো মানুষরাই না লাইন দিয়ে দাঁড়ায়, একটু চৈত্র সেলে, নববর্ষের সেলে আমরা যাতে দুটো জিনিস কিনতে পারি, ব্যাস এইটুকুই। প্রতি মুহূর্তে লড়াই করছি আমরা বেঁচে থাকার জন্য। কর্ণ বলছে ঠিক বলেছো, লড়াই করো আর নিজেদের প্রয়োজন বুঝে থাকো, ঠিক আছে? বলছে যাই হোক, রাতে কিন্তু পার্টি আছে, চলে এসো সবাই মিলে, মদের ব্যবস্থা আছে। তোমার বর খায় তো? হ্যাঁ, একটু খায়, চলে এসো। তারপর দেখো কাল থেকে কি ব্যবস্থা করি। এই শহরটা তোমাদের বসবাসের উপযুক্ত থাকবে না, এটা বলে দিলাম, কর্ণ বলছে তটিনীকে। লাট্টুকে বলছে কি লাট্টু ভাই, আইডেন্টিফাই করেছো? কই তোমার পরশুরাম বাঁচাবে নাকি? কিচ্ছু করতে পারবে না, কিচ্ছু না। এই বলে নাকি রথের চাকা বসে যাবে। হ্যাট। তখন কর্ণের কাছে ফোন আসে। কর্ণকে ফোন করেছে পরশুরাম। বলছে কি হলো, খুব তো বলেছিলে রথের চাকা নাকি মাটিতে বসে গেছে। কই দেখো, আমি আমার পাশে আমার ছেলেকে নিয়ে দাঁড়িয়ে আছি, তার পাশে পুত্রবধূ, সেলিব্রেট হবে আজকে, চলে এসো পারলে। তখন বলছে যে মাত্র তো 10টা দিন, এত লাফাচ্ছেন কেন? কর্ণ বলছে কি? বলে হ্যাঁ, এই 10টা দিনে এভিডেন্স জোগাড় করে ঠিক কোর্টে প্রডিউস করব। খুব ঠান্ডা গাড়ির গল্প শোনাচ্ছিলেন না? শুনে অবাক। বলে কি? বলে হ্যাঁ, ঠান্ডা গাড়ির গল্প শোনাচ্ছেন, টাকা পয়সার পাওয়ারের গল্প শোনাচ্ছেন, বিরিয়ানির গল্প শোনাচ্ছেন। আমাদের ওসব নেই, আছে শুধু জেতার ইচ্ছে। আমরা ঠিক জিতবো, কথাটা মাথায় রেখো। কর্ণ কিন্তু শুনে অবাক। মিস্টার কর্ণ চ্যাটার্জি, পরশুরামরা মরে না, তারা অমর, তারা চিরঞ্জীবী। আমি আপনার ছেলেকে চৌমাথার মোড়ে দাঁড়িয়ে তাকে যদি শ্যুট না করতে পারি, তাহলে আমার নামও পরশুরাম নয়। কর্ণ বলছে এই কি বলছো কি তুমি? খুব টেনশনে পড়ে গেছে কর্ণ। পরশুরাম বলছে বিষ্ণুর 6ষ্ঠ অবতার। পরশুরামের হাতিয়ার ছিল কুঠার, আর এই কমন ম্যান পরশুরামের হাতিয়ার হচ্ছে প্রহার আর চেম্বার। বলে ফোনটা রেখে দেয়, আর কর্ণ কিন্তু অবাক। এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে কিন্তু অবশ্যই পর্বকে লাইক করে কমেন্ট করতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব করতেও ভুলবে না। পর্বের বিস্তারিত দেখতে স্টার জলসার পর্দায় চোখ রাখবে। দেখা হচ্ছে আগামীকালকে। সবাই ভালো থাকবে। টাটা।